মুহূর্তে আমরা আছি রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলায়। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা বিশাল বড় একটা মাছের প্রকল্প রয়েছে। আজকে আমরা এই মাছের প্রকল্পটি ঘুরে দেখব। মৎস্য চাষটা অতি ফার্স্ট যে সময় কুষ্টিয়া রোড কাটে ওই সময় খাদের যে জায়গাগুলো ছিল গর্ত জায়গা ওই জায়গায় মাছের চাষ করি প্রথম। আমি বর্তমান 3 লেয়ারের মাছ চাষ করি। ছোট মাছের চাইতে বড় মাছ আমি যদি একটা মাছ 1 কেজি ওজনে একটা মাছ যদি 200 টাকা কেজি বিক্রি করি, আমি একটা 2 কেজি ওজনের মাছ 500 টাকা কেজি বিক্রি করি। 1.5 কেজির নিচে আমি কোনো মাছ বিক্রি করি না। এই বড় পুকুরে আমার বছরে না হলে 8 থেকে 10 লাখ টাকা একটা বেনিফিট আছে আমার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রাখছে ভালো আর কি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল রহিম। রহিম ভাই, তো আমরা কি এখন রাজবাড়ী সদর উপজেলার মধ্যে? এটা রাজবাড়ী সদর উপজেলা চরবাগমুড়া গ্রাম। আচ্ছা, তো কতদিন ধরে এই পেশার সাথে আছেন? আমি মৎস্য চাষে প্রায় 25-30 বছর জড়িত আছি। তো শুরুর গল্পটা আমি একটু জানতে চাইবো, কারণ আসলে সফলতার গল্প শুনতে কিন্তু সবারই ভালো লাগে। আপনার কাছ থেকে আমি জানতে চাই যে শুরুতে আসলে কোন পরিকল্পনা নিয়ে আপনি এই মৎস্য চাষে নিজেকে সম্পৃক্ত করেছেন? মৎস্য চাষটা অতি ফার্স্ট যে সময় কুষ্টিয়া রোড কাটে ওই সময় খাদের যে জায়গাগুলো ছিল গর্ত জায়গা ওই জায়গায় মাছের চাষ করি প্রথম। কত সালে? 97-98 সালের দিকে। পরবর্তীতে আমাদের এই মাঠে এই জায়গাটা একটু দাবা জায়গা ছিল, তাই ওই সময় চতুর্পাশে ছোট্ট করে চালা বাইদে মাছের চাষ করতাম। তো বেশ 2, 4, 10, 15 বছর করার পরে আস্তে প্রত্যেক বছরে মাছে ডেভেলপ হয়েছে, অনেক লাভ হয়েছে। পরবর্তীতে 7-8 বছর ধরে আমি এই চতুর্পাশে চালা বড় করে চালা বাইদে গভীর করে মাছের চাষ করতে। এই যে 98 সালে আপনি বললেন না, 97 বা 98 সালে, তো এই যে এত আগে যখন আপনি শুরু করলেন তখন এই জায়গাটা কি আপনার ছিল নাকি লিজ আমাদের জায়গা? নিজেরই ছিল। নিজের জায়গা ছিল। ওই সময় আমরা ধানের চাষ করতাম। তো চতুর্পাশ দিয়ে ছোট চালা বাইদে শুনি করে মাছের চাষ করতাম। ধান কাটার পরে মাছ ছাড়তাম। আচ্ছা, তো ওই ধান কাটার পরে মাছ ছাড়লে আমাদের নাড়া টাড়া যেসব খেত থাকতো ওইগুলো পচে আমাদের মাছের অনেক খাদ্য হয়ে যায়। ওই সময় আমাদের মাছের খরচ সীমিত খরচে আমরা মাছের চাষ করছি। পরবর্তীতে এই 10-15 বছর ওই রকমই আমরা মাছের চাষ করি। পরবর্তীতে আস্তে আস্তে দেশের একটা ইসে এসে গেলো, দেশে বেকুটুকু এসে গেলো। এই সময় আমরা বেকু নিয়ে এই গভীর করে সাইডে চতুর্পাশে বড় করে চালাবাদি 8-10 বছরের মতন এখন এই বড় মাছের চাষ করি এখানে। এই যে 98 সালে প্রথম দিকে যখন আপনি বললেন যে ওই চাষ করতেন, চাষের জমিতে আপনি অল্প পরিসরে মাছের চাষ করতেছেন, তো তাহলে তো অল্প একটা জায়গা ছিল। আর এখন যেহেতু দেখছি যে বিশাল বেশ গভীরতা মনে হচ্ছে, কতটুকু গভীরতা আছে এটা? গভীরতা 7 থেকে 8 ফিট। 7-8 ফিটে কি ধরনের মাছ চাষ করছেন এই পুকুরে? এখন আমি বর্তমান 3 লেয়ারের মাছ চাষ করি। উপরে মনে করেন সিলভার কাপ, ব্রিকেট, তারপর পুঁটি কাপ, কাতল, এগুলো উপরে রেলের মাছ, মাছ রেলের নসি মাছ, ব্লাড কাপ, গ্লাস কাপ এগুলো আছে। তারপর মিরকা আছে, আমেরিকান আছে, বিভিন্ন আইটেমের মাছের চাষ করি। আচ্ছা, তো এই যে বলা যায় যে একই পুকুরে আমরা মানে সমন্বিত মাছ চাষ, তাই তো দেখতে পাচ্ছি। তো এই যে এই মাছ চাষের আইডিয়াটা আসলে কিভাবে যে একই পুকুরে আমি একসাথে এতগুলো মাছের চাষ করব? এতগুলো মাছ কারণ পানিতে গভীর পানি, এটা 3 লেয়ারের মাছ। যেরকম মিরকা মাছগুলো, আমেরিকান মাছ, এগুলো নিচের স্তরের মাছ, এটা মাটি ধরে থাকে মাছটা। রুই মাছটা হলো মাছ রিয়ালের মাছ, আর উপরে হলো সিলভার, কাতল, পুঁটি কাপ, এগুলা উপরে ভাসে থাকে, এই ভাসমান খাদ্যটা রাখায়। আর গভীরে যেটা থাকে নিচের তলে ওইটা আমেরিকান মাছ, তারপর মিরকা মাছ, এই মাছগুলো মাটি ধরে থাকে। ওই মাছটা নিচের স্তরে বাস করে, আর মাঝের স্তরে রুই মাছগুলা। আপনার দৃষ্টিকোণ থেকে একটু শুনবো যে আসলে এই সময়ের প্রেক্ষাপটে মাছ চাষ কতটা লাভজনক? কতটা লাভজনক এটা বিভিন্ন আইটেম আছে। আমি যেরকম মনে করেন আগে পোনা কিনে চাষ করছি, এখন মাঝে মধ্যে আমি করি ডিম কিনে আনি। ডিম কিনে আনি ছোটো পুকুরে ওই ডিম ফুটাই সেরে ওইগুলো বাইরে ছোটো পুকুরে বড় করে 1 বছর বড় করে সেরে এই আমার এই গভীর পুকুরে এনে ছাড়ি, কারণ এইটা আমার লাভজনকটা বেশি। আর পোনা কিনতে গেলে আমার মনে করেন পোনা কিনতে গেলে অনেক টাকা বেনিফিট ওই জায়গায় দিতে হয়, কারণ ওই ডিম ফুটাইলে আমার ওই বেনিফিটটা দেওয়া লাগতেছে না, ওই লাভটা আমার নিজের থেকে যাচ্ছে। নিজে ডিম ফুটাই যদি বড় পুকুরে
মাছের চাষ করা যায় ওইতে বেনিফিটটা বেশি আসে। বর্তমানে এখন ছোট মাছের চাইতে বড় মাছ, আমি যদি একটা মাছ 1 কেজি ওজনে একটা মাছ যদি 200 টাকা কেজি বিক্রি করি, আমি একটা 2 কেজি ওজনের মাছ 500 টাকা কেজি বিক্রি করবো। এই জন্য বড় মাছের হিসাব আলাদা, ছোট মাছটার হিসাব আলাদা। তা আমি বড় মাছের চাষ করি, এখন চেষ্টা করি যে আমার 2 পয়সা লাভ বেশি হওয়ার জন্য। তার মানে মাছ চাষ করলে কেউ আসলে বিফলে যাবে না, অবশ্যই। আমরা এতক্ষণ শুনছিলাম এই মৎস্য চাষের সফলতার গল্প। মাছ চাষ নিয়ে আরো অনেক কিছু জানার রয়েছে, তবে সময় হয়ে গেল বিরতি নেবার। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, যে কোনো প্রকল্প বা খামার করতে গেলে প্রথমে কিন্তু পরিকল্পনা নিতে হয়। পরিকল্পনার পরবর্তী ধাপ হচ্ছে আপনি কিভাবে এই খামারটি বা প্রজেক্টটি গড়ে তুলবেন। অনেকেই হয়তো বা অনেকের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন, ট্রেনিং নিয়ে থাকেন, কেউ বা আবার সোশ্যাল মিডিয়া থেকে দেখেও শিখে থাকেন। দর্শক, আপনাদের জন্য এখন রয়েছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। রহিম ভাই, মাছ চাষে তো আপনার প্রায় 30 বছর অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা তো আর একদিনে হয়নি। তো শুরুতে কি আপনি কোনো ট্রেনিং নিয়েছিলেন কারোর কাছ থেকে, যে কিভাবে শুরু করতে হবে, কি করতে হবে না করতে হবে? এটা আমি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ করছি। আচ্ছা। তো ওখানে আমাদের এই মাছের প্রশিক্ষণে আমরা দীর্ঘ প্রায় 6-7 দিন আমাদের প্রশিক্ষণে ট্রেনিং করাইছিল। তো ওই ট্রেনিং থেকেই আমি মাছের পিছনে লাগলাম। বাহ, এটা খুব ভালো লাগলো। মানে আপনি একদম বেশ পরিকল্পনা নিয়ে এটা সেটা আপনি মাছের প্রজেক্টে নেমেছেন। অবশ্যই অবশ্যই। তো এই যে পুকুর প্রস্তুতি যে ব্যাপারটা, এটা কিভাবে করেছেন আপনি? পুকুর প্রস্তুতি মনে করেন, এটা যদি মাছের খাদ্য দিতে হয় 2-4 বছর গেলে পরে মাছের এই মাটি নোলা মাটি পড়ে নিচে দেখা গেল একটা গলন সৃষ্টি হয়, গলন থেকে গ্যাস সৃষ্টি হয়। মাঝে মধ্যে এই পুকুর সেচা লাগে, যেটা অ্যামোনিয়া গ্যাস বলে আর কি। তো পুকুরটা সেচে একদম শুকায় মাটি নোলা মাটি রেখে কাটতে যদি বাইরে ফেলে দেওয়া যায় সবচেয়ে ভালো হয়। আর না পারলে ওই মাটিটা শুকায় দিতে হয়। শুকায় দিয়ে আবার ফিরে পানি করে পানি দিয়ে সেটা তার মাছ চাষ করলে ওই গ্যাসটা 2-4 বছরের মধ্যে মনে করেন গ্যাসের কোনো ভয় থাকে না। পুকুরের প্রস্তুতিটা হলো ময়লা আবর্জনা যাতে না থাকে। আচ্ছা। ময়লা আবর্জনা থাকলে গ্যাসটা সৃষ্টি হবে, সেই গ্যাসে মাছের বিভিন্ন ধরনের ক্ষতি করে। পরিষ্কার থাকলে আর মাছের যে খাদ্যগুলোতে নিয়ম মতো খাওয়ানো যায়, বিভিন্ন আইটেমের খাদ্য খাওয়ানো। আপনি কি ধরনের খাবার? আমি বর্তমানে নিজে কিছু তৈরি খাদ্য খাওয়াই, যেরকম গমের ছাল, তারপর ভুট্টা, তারপরে এই খোল, এগুলা দিয়ে দেখা গেলো মিক্সার করে 2-3 দিন পচানি দিয়ে সেটাই গ্যাসটা বাড়ায় গেলে পরবর্তীতে মাছের বল বানায় খাওয়াই গুঁড়া দিয়ে, ধানের গুঁড়া দিয়ে। আবার মাঝে মধ্যে ফিট খাওয়াই। ফিট খাবার তো 2 আইটেম আছে, একটা আছে ডুবা ফিট, একটা হচ্ছে ভাসমান ফিট। ভাসমান ফিটটা হলো উপর দেয়ালে যে মাছগুলা থাকে এই মাছটাই ভাসমান ফিটটা বেশি খায়। আচ্ছা। আর যেটা ডুবা ফিট, ওই ডুবা ফিটটা দিলে পরে নিচের স্তরের মাছগুলো এটা বেশি খায়। আপনি যে বলছেন আপনি আবার ঘরোয়া খাবারও দিচ্ছেন, তো কোনটা সবথেকে বেশি মাছের জন্য ভালো, নাকি দুটোই সমান অনুপাতে দিলে ভালো হয়? আমি মাছের হিসাব আমি একটা দেখা গেলো 1 কেজি ফিট, 1 বস্তা ফিট আনলে 2200-1500 টাকা 1 বস্তা ফিট লাগে। এই ফিটের প্রায় 60-65 টাকা 55 টাকা কেজি পড়ে। আমি যদি 55 টাকা কেজির ফিট আনি, আমি যদি 50 টাকা দিয়ে 1 কেজি খোল কিনে নিয়ে আসি, ওই খোল জানিয়ে তো আমি ভিজাইলে পরে 1 কেজি খোলে আমার নিম্ন 5 কেজি হবে। আচ্ছা। তাহলে আমার খাদ্য সংখ্যাটা বাইরে আসলো ওখানে। আমি ওই খাদ্য খোলের সাথে যদি আমার মনে করেন ধানের গুঁড়া কিংবা পালিশ এগুলা মিক্সার করে বল বানা খাওয়াই, তাহলে আমার ফিটের চাইতে এটা লাভবান বেশি, খরচটাও অনেক কমে আসলো। আমার 1 কেজির বদলে 5 কেজি হচ্ছে। হিসাব হলে এই জায়গায় মাছের চাষে যত যে হিসাব করে খাওয়াইতে পারবে মাছের, তত লাভবান বেশি হবে। এই যে একটা টিনের ঘর দেখতে পাচ্ছি, এটা কি পুকুর রক্ষণাবেক্ষণের জন্য নাকি? এই ঘরটা তুলছি পুকুরে, মনে করেন এখানে আসার সময় থাকা লাগে, দেখাশোনা করা লাগে, মাছের খাদ্য টাদ্য এনে রাখা লাগে। আবার দেখা গেল বৃষ্টি বাদলের সময় এখানে আসলে তো এই আশেপাশে থাকা যায় না, এই ঘরে থেকে পাঠা দিতে হয় এবং লোকও রাত্রে পাঠা দিতে হয়। প্রায় দেখা গেল মাছের ক্ষয়ক্ষতি একজন না করতে পারে, এই জন্য থাকার জন্য এই ঘরটা করা। আর মাছের খাদ্য। তা আপনার কাছ থেকে তো শুনলাম যে পুকুর কিভাবে আপনি প্রস্তুত করলেন, খাবার দাবার ব্যবস্থাপনাও শুনলাম। তো এই যে মানে স্বাস্থ্যবান মাছ
বা মাছের গুণগত স্বাস্থ্যের জন্য তো পোনা নির্বাচনটাকে খুব দরকার, তাই না? অবশ্যই। পোনাটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন বা কিভাবে গুণগত মান নিশ্চিত করেন আপনি? পোনা হচ্ছিল আগে আমরা মনে করেন অতি ফার্স্ট সময় করছি, ওই সময় আমাদের আশেপাশে যারা হ্যাচারি ছিল হ্যাচারি থেকে ডিম আনছি। পরবর্তী যে সময় আস্তে আস্তে অভিজ্ঞতাটা একটু বাড়ছে বেশি, ওই সময় আমরা খোঁজ নিয়েছি কোন হ্যাচারিতে বড় মাছের রেণু বিক্রি হয়। মাছের যত বড় মাছের রেণু আনা যাবে তত মাছে আমার বৃদ্ধি আসবে, বড় হবে। আচ্ছা, যেরকম মানুষে বলে যে বাঘের পেটে আর কিছু নইলে বাঘ দাসা হয়, তাই না? তো বড় মাছের রেণু আনলে পরে নিশ্চয়ই মাছটা তাড়াতাড়ি বড় হয়। আর ছোট মাছের রেণু আনলে পরে ওই মাছটা একটু ঝিমটে ধরে থাকে, সহজে বলে না যতই খাদ্য দেই। অর্থাৎ বড় রেণু আনলে সেই ক্ষেত্রে মাছের বৃদ্ধিটাও বেশ ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে মাছ যখন আপনি পুকুরে ছাড়লেন, পুকুরে ছাড়ার পরে কি বিশেষ কোনো প্রস্তুতি আছে কিনা? কারণ মাছেরও তো রোগবালাই হয়ে থাকে। অবশ্যই, যেহেতু মাছে যেরকম পানিতে যেহেতু কোনো পয়জন থাকে, ওই সময় আমরা দেখা গেল মৎস্য কৃষি অফিসে যাই, যা ঔষধ নিয়ে আসি। ঔষধ দেখা গেলো মাছের শীত মৌসুম আসলে পরে ওই সময় মাছের একটা রোগ বেশি দেখা যায়। আচ্ছা, ওই সময় মাছের গায়ে ঘাও হয়, ওই সময় আমরা ঔষধ এনে ওই ঔষধ দিই। কিংবা এমনি আমাদের স্বাভাবিক পদ্ধতি আছে লবণ, লবণটা মারলে পরে মাছের গায়ে ঘা হলে ঘাওটা অতি তাড়াতাড়ি সেরে যায়। এটা আমাদের খরচটাও কমে যায়, মানে এটা প্রাকৃতিক পদ্ধতি। আচ্ছা, কারণ ঔষধ আনলে আমি একটা পুকুরের নিম্ন আমার 3 থেকে 4,000 টাকার ওষুধ লাগে। আর আমি যদি 2 বস্তা লবণ এনে মারি, আমার দেখা গেলো 2,000 টাকা হয়ে যাচ্ছে, 1500 টাকা হয়ে যাচ্ছে। এই জায়গায় আমার একটা বেনিফিট থেকে যায়, কম খরচে আমার মাছের রোগটা সেরে গেল। যেরকম যদি কোনো পয়জন সৃষ্টি হয়, আমরা এই পাথর চুন আইনে আমরা ভিজায় রেখে ওইটা মারি দিলে দেখা গেলো পানিটা একদম পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয়ে গেলে ওই সময় আবার মাছের আমরা খাদ্যটা দেওয়া শুরু করি, মাছের খাদ্য। এই কারণে আস্তে আস্তে যেরকম আমাদের অবস্থার উপরে ব্যবস্থা করতে হয়। আপনার কথাটা বেশ ভালো লাগলো যে অবস্থা বুঝে আসলে ব্যবস্থা নেওয়া উচিত একজন পরিকল্পিত খামারি হলে, তাই তো? জি, অবশ্যই। আচ্ছা ভাই, এবার একটা জিনিস জানবো যে আপনি একটা প্রথমে বলেছিলেন যে বন্যার সময় আপনার বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল এবং আমি দেখছিলাম যে বেশ একটু উঁচু করে আপনি পার করেছেন। এটা কতটুকু দরকার আসলে একটা খামার করতে গেলে? এটা খামার করতে গেলে এটা হলো মাঠের বুঝে। আমার যদি দোপ মাঠে হয় তাহলে নিশ্চয়ই চালাটা একটু শূন্য করতে হবে। আর যদি উপর জায়গা হয় তাহলে আমার ওই জায়গায় গভীরটা বেশি করলে চালাটা একটু কম সাপোর্ট থাকলে সমস্যা হয় না। আপাতত 4-5 ফিট একটা চালা হাইট করতে হয়, যাতে বন্যার পানিতে সহজে ক্ষয়ক্ষতি না হয়। যেরকম মাঝে মধ্যে 2-1 বছর অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, বৃষ্টির পানিতেও দেখা গেলো দায়বা জায়গা থাকলে ভাসে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু চালাটা শূন্য করে বাঁধি পুকুরে, ওই চালার উপর বিভিন্ন গাছ, লেচু গাছ, যেরকম আমি লেচু গাছ করছি। এবং আরো একটা বিষয় আমি একটু জানবো আপনার কাছে, যে এই লেচু গাছে, কলা গাছে বিশাল একটা বেনিফিট আসে বছরে। অনেকে কিন্তু পুকুর পাড়ে অনেক ঘন করে গাছ লাগায়, যেমন আপনারটা দেখলাম বেশ পরিকল্পিতভাবে আপনি লাগিয়েছেন। তো এই পুকুর পাড়ে আসলে গাছ লাগানোটা কি জরুরি বা কতটুকু এটা মেনটেন করতে হয়, এটা একটু শুনবো আপনার কাছ থেকে। গাছ লাগানো মনে করেন অতিরিক্ত বাড়তি গাছ লাগালে পাতা টাতা পড়ে পুকুরে ক্ষতি হয়। ওই পাতাটা পচে গেলে মনে করেন বিভিন্ন গাছের পাতায় দেখা গেলো পয়জন জাতীয় জিনিস আছে। যেরকম মেহগুনি পাতাটা, ওই পাতাটা তিতা, ওই পাতাটা যদি পুকুরে পড়ে দেখা গেলো মাছের ক্ষতি হবে। এই জন্য আমি নিজে একটাই করে লেচু গাছ লাগাই দিয়েছি আমার পুকুরের চতুর্পাশ দিয়ে, ফাঁকা ফাঁকা করে লেচু গাছ দিচ্ছি। দেখা গেলো আমার এই লেচু গাছে বছর গেলে আমার ভালো একটা বেনিফিট আসে। আচ্ছা, আবার কিছু কলা গাছ দিচ্ছি, কলা গাছে তো মনে করেন আমার কোনো ক্ষয়ক্ষতি কিচ্ছু হয় না পুকুরে। সেই সাথে কিন্তু একটু বেশ আবহাওয়াটা ঠান্ডা থাকে। আবার মনে করেন যে লিচু গাছটা লাগাইছি, যে সময় জাল টানি ওই সময় জালের সাথে যদি কোনো পাতা টাতা এগুলো আসে ওগুলো আমরা পরিষ্কার করে ফেলে দিই। কারণ আরো একটা ব্যাপার আছে যে পানির পিএইচ ব্যালেন্সটা খুব নিয়ন্ত্রণ করাটা জরুরি। এটা কিভাবে আপনি নিয়ন্ত্রণ করেন? এটা আমাদের নিজে ব্যক্তিগত নিজের অভিজ্ঞতার উপর যে আমার মাছের পানির একটা খাদ্য আছে, খাদ্যটা ওই সময় কমে যায়, ওই সময় পানিটা সাদা সাদা ধরে যায়। ওই সময় দেখা গেলো মাছের যেরকম মানুষ না খাওয়া থাকলে দুর্বল হয়ে যায়, মাছটা ওই রকম দুর্বল হয়ে যায়। ওই সময় আমাদের পানির ইস্যুর উপরে যে আমরা সার ব্যবহার করি, সার ব্যবহার করার পরে দেখা গেলো আমরা খোল দেই, ফিড দেই, এতে আমাদের মাছের পানির একটা কালার আসে। ওই কালারটা আমরা সবসময় চেষ্টা করি ধরে রাখার। কালারটা ধরে রাখলে আমার মাছের যে একটা পানির একটা খাদ্য আছে, যেরকম রুই মাছ, কাতল মাছ, সিলভার মাছ,
ব্রিকেট মাছ, এগুলো পানির খাদ্যটাই বেশি খায়। এই জন্য পানির খাদ্যটা থাকলে আমার এই মাছটা অতি তাড়াতাড়ি বড় হয়। আপনার কথা প্রেক্ষিতে যেটা বুঝলাম যে কেউ যদি আসলেই মাছ চাষ করতে চায় তাকে সর্বপ্রথম পরিকল্পনা করতে হবে, প্রশিক্ষণও নিতে হবে। তাহলে পরিকল্পনা এবং প্রশিক্ষণ যদি একসাথে সমন্বয় করা যায় তাহলে কেউ মাছ চাষে আসলে লস করবে না। না না, যদি আপনার দুটো অভিজ্ঞতা মাছ চাষের ট্রেনিংটা করে আসলে এবং যদি আপনার পুরা অভিজ্ঞতাটা থেকে যায়, ওই ব্যক্তি কোনোদিন মাছ চাষে লস খাবে না, লাভবানই হবে। দর্শক, আমরা এতক্ষণ দেখলাম কিভাবে জাল টানা হচ্ছে এবং মাছ ধরা হচ্ছে। এছাড়াও মাছ চাষ সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তবে এই মাছ ধরার পরে কিভাবে বাজারে যাচ্ছে, এটা লাভ লস কিরকম হচ্ছে, এ নিয়ে জানবো বিরতির পরে। দর্শক, আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনাদের জন্য এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট। রহিম ভাই, আপনি তো বড় মাছ নিয়ে কাজ করছেন, বড় মাছের চাষ করছেন, তো এই জাল কত মানে বছরে কয়বার টানা হয়, একবার নাকি দুবার? না, আমি বছরে মনে করেন 7-8 বার আমার জাল টানা পড়ে। তাহলে বিক্রি করেন কতবার? ওই 7-8 বার বিক্রি করি। 7-8 বার বিক্রি জাল মাছ বিক্রি ছাড়া আমি জাল নামাই না পুকুর। আচ্ছা, ওই মাছ বিক্রি করার প্রয়োজন হলে আমি জাল নামাই বিক্রি করি। মাঝে মধ্যে অর্ডার আসে বড় মাছের, এরকম বড় মাছের আমি অর্ডার পাইলে তাদের সাথে কথাবার্তা বলে জাল টাইনে তাদের ওই পুকুর থেকেই ওজন দিয়ে দিই। আবার মাঝে মধ্যে এই সময় আমার টাকার প্রয়োজন হয়, দেখা গেলো ওই সময় জাল টাইনে আমি ওই গ্যাসের গাড়ি আছে, ওই গাড়ি করে বাইরে গলন্দ নেই, এই পাংশায় নেই, বাইরে যে জায়গায় বাজারটা ভালো পাই সেই জায়গায় নিয়ে বিক্রি করি। তাহলে পোনা ছাড়েন কিভাবে? পোনা ওই যে মনে করেন আমার এখন বর্তমানে এই পুকুরে বিভিন্ন আইটেমের পোনা আছে। এক পোয়া থেকে আপনার 5 কেজি, 6 কেজি, 4 কেজি, 3 কেজি, 100 গ্রাম, 200 গ্রাম বিভিন্ন আইটেমের পোনা আছে। আমি বড় মাছ যে সময় বিক্রি করি এই বড়টাই বাইছে বিক্রি করি, ছোটগুলো আর আমি মাছ ধরি না, ওই বড় মাছগুলোই বিক্রি করি। যে মাছ বর্তমানে যে জাল টানছে আপনারা দেখতে পারবেন যে আমি বড় মাছগুলা যে সময় হবে ওই বড় মাছগুলো আমি বিক্রি করি, ছোট মাছ আমি কোনো সময় বিক্রি করি না, কারণ আমার ওই মাছটার বয়স থাকলে 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে। যেহেতু আপনার এই পুকুরে মিশ্র মাছ আছে, তো কোন মাছ আসলে কেমন দরে বিক্রি করছেন আপনি? আমি রুই মাছ এগুলা 350, 400 টাকা, 500 টাকাও বিক্রি করতে পারি। কাতল মাছ 600, 450, 500 এরকম বিক্রি। সিলভার কাপ 250, 300, 350, 200 এরকম বিক্রি করি। আমি ছোট্ট মাছ আমি কোনো সময় বিক্রি করি। মাছের ওজন কতটুকু হলে আপনি তখন বাজারে এগুলো দেন? 2 কেজি, 2.5 কেজি, আচ্ছা, 1.5 কেজির নিচে আমি কোনো মাছ বিক্রি করি না। কারণ মাছ যত ছোট মাছ বিক্রি করবো তত আমার দাম কম। এই জন্য আমি বড় মাছ বিক্রি করি। 1 কেজি মাছ যদি বড়, তার 1 কেজি ওজন একটা মাছ বিক্রি হয় বাজারে 200 টাকা, 2 কেজি একটা ওজনের মাছ বিক্রি হবে 400 টাকা। তাহলে আমার ওই জায়গায় ডবল মূল্য পাচ্ছে, দাম পাচ্ছে। এই কারণে আমি ওই ছোট মাছ বাজারে আমি কোনোদিনও বিক্রি করি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ধরেন যারা প্রান্তিক খামারিরা আছে, অনেক সময় তারা অভিযোগ করে যে মাছের সঠিক দামটা পাচ্ছে না। আপনার ক্ষেত্রে কি এরকম হয়েছে কিনা? না, আমি তো মনে করেন সবসময় যারা দেখা গেলো যে ব্যক্তি সংসারের সমস্যা দাঁড়ায় গেছে ঠেকা, কারণ ওই সময় দেখা গেলো বাজারটা একটু কম থাকলেও তার টাকার প্রয়োজন, সেই সময় তো ওই ছোট মাছ হোক বড় মাছ হোক তার বিক্রি করতেই হবে। বাজার কম হলে বিক্রি করতে হবে, তার টাকার প্রয়োজন। আর যে সময় টাকার প্রয়োজন না থাকে তাই তো সে বাজার দেখে যেদিন দেখা গেলো 2 মাস 3 মাস বাজারটা ডাউন, ওই 2-3 মাস আর সে বিক্রি করে না, তার তো পুঁজি আছে, মাছের খাদ্য দেওয়া সমস্যা হচ্ছে না। ওই কারণে দেখা গেলো বাজারটা যে সময় ঊর্ধ্ব হয়েছে ওই সময় সে মাছটা বিক্রি করতেছে। এই জন্য মাছের বাজারের উপরেও অনেক কিছু নির্ভর করে, পুঁজির উপরে নির্ভর করে। আমার তো পুঁজি না থাকে তাইলে দেখা গেলো আমার ওই মাছ বিক্রি করে মাছের খাদ্য আনতে হবে। এবং আপনার ক্ষেত্রে একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম যে আপনি বারবার বলছিলেন যে ভেবে চিন্তা করা বা একটা বিকল্প সবসময় আপনি চিন্তা করে থাকেন, এবং আমার মনে হয় শুধুমাত্র মাছ চাষ না, যে কোনো চাষের ক্ষেত্রেই এই বিকল্প চিন্তা করার এই মানসিকতাটা থাকতে হবে যে আমার যদি এখন এই পরিস্থিতি হয় এটা অনুযায়ী আমি কি করতে পারি, কারণ তার মানে একটা ট্রেনিংও দরকার, সে সাথে অভিজ্ঞতা তো আছে। অভিজ্ঞতাটাই মেন। হ্যাঁ, অবশ্যই ট্রেনিং তো করতেই হবে। ট্রেনিং করলে একটা অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতাটা যদি আমি খাটা রুজি করতে পারি তাহলে তো আমার ওইটাই লাভবান। অবশ্যই। এবং আরো একটা বললাম আমি কোনো বাইরে কোনো আউটসাইডের কোনো ব্রেন খাটালাম না, কোনো প্রযুক্তি করলাম না, তাহলে তো আমি লাভবান হইতে পারবো না।
সেক্ষেত্রে তো লসের সম্ভাবনাই বেশি লসের থাকে। সম্ভাবনা থাকে। আচ্ছা, এবার আপনার কাছে একটু ছোট্ট করে শুনবো যে ধরেন আমি যদি হিসাব করি, আপনার এই তো বললেন দুটো পুকুর আছে, তো দুটো পুকুর মিলে আপনার এই যে লাভ লসের পরিমাণটা, যে একটা ইনভেস্টমেন্ট আপনার আছে এটার পেছনে, এবং এই ইনভেস্টমেন্টটা কতটুকু আর এটার প্রেক্ষিতে আপনি কতটুকু লাভ করতে পারছেন, এই ছোট্ট একটা হিসাব। প্রত্যেকটা হিসাব, আমার এই বাড়ির যে একটা পুকুর আছে ওই পুকুরটা আমার 2-2.5 পাখি জমি নিয়ে পুকুরটা, ওই পুকুরটা আমি বড় মাছের চাষ বেশি করি না। ওই জায়গায় কিছু বাড়ি খাবারের জন্য কিছু মাছ রাখি, বড় মাছ বেশি রাখি আমি ওই জায়গা পোনাটা, ওই বাইরে থেকে ডিম কিনে এনে রেনু কিনে এনে ফুটায় ওই জায়গা নিয়ে রাখি, ওই জায়গা খাওয়াই ওই মাছ খায়। ওই জায়গা থেকে বড় করে আনি আমার এই বড় পুকুর। আচ্ছা, এই বড় পুকুরে আমার বছরে না হলে 8 থেকে 10 লাখ টাকা একটা বেনিফিট আছে আমার। আমার এই 8.5 পাখি জমি আছে। ধরেন নতুন যদি কেউ মাছ চাষে আসতে চায় তাহলে সেই ক্ষেত্রে পুঁজি কি ধরনের হতে পারে, বা সেই অনুযায়ী কিভাবে কিরকম লাভ করতে পারে, এটা একটা যদি ধারণা দিতে। মাছের পুঁজি যদি নিজস্ব পুকুর থাকে, নিজস্ব পুকুর থাকলে মাছের পুঁজি খুব একটা বেশি লাগে না। আমার এই পুকুরে যে পুকুরটা আমার 8.5 পাখি পুকুর আছে, এই যদি আমার খালি প্রতি ফার্স্ট থেকেই মাছের চাষের ইনি আসে, আমার প্রায় 1-1.5 লাখ টাকা হইলে আমার এই পুকুরটা আমি পরিচালনা করতে পারবো। আপনার মতো এরকম অভিজ্ঞ একজন মৎস্য চাষীর কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে, জানার আছে। তো ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমার এই জায়গাতে এই পুকুরটা আছে, আমার আর একটা ওই পাশে একটা জমি আছে, ওই জায়গা ভবিষ্যৎ আমার একটা পুকুর করার পরিকল্পনা আছে। আচ্ছা, আল্লাহ বাঁচাবারটা রাখে, মানে আরো প্রসারিত করবেন পুকুর করবো আর কি। এইটাই আশা করতেছি আর কি, যাতে আমার আর এদিক ওদিক দুইটা পুকুর করতে পারলে আর আমার ফ্যামিলিগত ভাবে কিংবা আমার সংসারের ব্যাপারে এদিক ওদিক আর আমার কোনো কিছু করতে হবে না। অবশ্যই দুইটা পুকুর নিয়ে থাকলেই আমার আল্লাহ দিলে আপনাদের জন্য তো আমার সংসার চলে যাবে। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আমিষের ঘাটতি পূরণ করতে মাছের ঝুড়ি মেলা ভার, আর কথায় আছে মাছে ভাতে বাঙালি। আর তাই জন্য এই মাছের ঘাটতি পূরণ করতে আমাদের দেশের মৎস্য চাষিরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আর সেজন্য হয়তো আমরা মাছ উৎপাদনে বাংলাদেশে একদম শীর্ষস্থানে অবস্থান করছি। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTV পর্দায় তুলে ধরতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে সফল কোনো কৃষক বা খামারির আঙিনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।